সাকিব ভাই আমাদের সেই বটগাছ হতে পারেন যিনি আমাদের সিনেমাকে ওয়ার্ল্ড সিনেমার কাছে নিয়ে যেতে পারেন। আমি বিশ্বাস করি সাকিব ভাই তার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট বা অ্যাক্টিং করেছেন তাণ্ডব সিনেমায়। আমার জীবনের ওয়ান অফ দ্য গ্রেট বেস্ট প্রজেক্ট হচ্ছে বোহেমিয়ান ঘোড়া। আমি ওনার অ্যাক্টিং দেখে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই। মানে সাকিব ভাইয়ের ব্যাপারে বলতে গেলে না কেমন যেন একটা শিহরণ কাজ করে। আমি ওনাকে নিয়ে কিছু বলতে যাওয়া এক ধরনের বেয়াদবি। দর্শক কখনো যদি হিরো বলতে চায় কিংবা অভিনেতা বলতে চায়, চরিত্রাভিনেতা বলতে চায়, ভিলেন বলতে চায়, এটা দর্শকের স্বাধীনতা, তারা যেভাবে গ্রহণ করবে আমি সেভাবেই থাকতে চাই। আমি সাকিব ভাইয়ের সাথে এরকম একটা চরিত্র করার সুযোগ পেয়েছি, আসলে কেউ লাইফ টাইমেও আমাদের ইন্ডাস্ট্রিতে পেয়েছি কিনা আমি জানি। দর্শক, নিউজ 24 এর বিনোদন আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে আছেন যিনি তার অভিনয় দিয়ে সম্প্রতি সময়ে সকলকে মুগ্ধ করেছেন। দর্শক, আমার সঙ্গে রয়েছেন অভিনেতা রাকিব হোসেন ইভন। ইভন ভাই, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এ। কেমন আছেন? ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং এত সুন্দর ইন্ট্রো দেওয়ার পর ভালো থাকার পরিমাণ নিঃসন্দেহে আরও বেড়ে যায়। ধন্যবাদ। ঈদটা আসলে কেমন গেল, যদি ঈদ দিয়েই শুরু করতে চাই? ঈদের আনন্দ তো ঈদের আনন্দ, কিন্তু এবারের কোরবানির ঈদের আনন্দটা আমার জন্য হয়তো কয়েক গুণ বেশি বেড়ে গেছে। আসলে পছন্দের দুটি কাজ রিলিজ হয়েছে, অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া হইচইয়ে, আরেকটি কাজের একটা পার্ট আমি সাকিব ভাইয়ের কিংবা রায়হান রাফির তাণ্ডব সিনেমার একটা ছোটখাটো ইম্পর্ট্যান্ট একটা চরিত্র করেছি, যেটা দর্শক দেখছে এবং পছন্দ করছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি একটা ভালো কাজ করার, বা সব কাজগুলোই চেষ্টা করি। দর্শক যখন সেটাকে তার নিজের মতো করে অ্যাকসেপ্ট করে নেয়, তখন আসলে বলার কিছু থাকে না। জাহিদ ভাইয়ের মতো বলতে হয় যে ভালোবাসলে আমার কান্না আসে। বোহেমিয়ান ঘোড়াতে আসলে সেলিম যে চরিত্রটা দেখেছি আমরা, এর আগে আপনার যে কটা কাজ দেখেছি আসলে এ ধরনের চরিত্র পাইনি। সেলিম হয়ে ওঠার ক্ষেত্রে আসলে কি কি পার করতে হয়েছে ইভনকে? আসলে বোহেমিয়ান ঘোড়া আমি যে চরিত্রটা করেছি, চরিত্রটা একটা ট্রাকের হেল্পারের চরিত্র। এই একই চরিত্রে আমি আরও একটা কাজ করেছিলাম, ওটা হচ্ছিল অনম বিশ্বাসের 2 দিনের দুনিয়া, চরকির একটা প্রোডাকশন। তো ওই দুইটার মধ্যে একটা সিমিলারিটিস আছে যে দুইজনেই ট্রাকের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। তো এটা নিয়ে যখন আমাকে অমিতাভ ভাই ব্রিফ করেন, তো তিনি যা যা প্রত্যাশা করছেন এই ক্যারেক্টারের কাছে বা গল্পে যেমন আছে উনি সেটা জানিয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে যে ফাইন, এতটুকু তো আমি বুঝলাম, কিন্তু আমার আসলে ড্রাইভারদের সাথে বা হেল্পারদের সাথে থাকা উচিত, দেখা উচিত, জানা উচিত। দেন আমি হচ্ছে কারণ বাজারে আমাদের ট্রাকের গোডাউন আছে, আমাদের বলতে আর কি ওইখানে একটা ট্রাক স্ট্যান্ড আছে। তা আমি ওইখানে একটা ড্রাইভারের সাথে বেশ কয়েকদিন সারা রাত ঘোরাফেরা করি, তার সাথে তার জীবনাচার দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, মনস্তত্ত্ব, এবং একটা পর্যায়ে একটা ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। তো আমি চেষ্টা করেছি, আমি যখন তার সাথে ছিলাম আমি তাকে যেভাবে দেখেছি আমি সেই ব্যাপারটা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি। মানে ওই চরিত্রটা হয়ে ওঠা ছাড়া আমি আলাদাভাবে কিছু চেষ্টা করিনি আসলে। কিন্তু দর্শকরা দেখেছি দারুণভাবে নিয়েছে আসলে আপনার উপস্থিতি, আপনার যে জেস্টার ছিল আসলে বোহেমিয়ান ঘোড়াতে বা মোশাররফ ভাইয়ের সাথে যে বিষয়গুলো আসলে, বাট কিছু ছোটো ছোটো ডায়লগগুলো তো দেখছি দারুণভাবে আসলে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে সব মিলিয়ে বোহেমিয়ান ঘোড়াতে আপনার জার্নি এবং নিজেকে যে আবার নতুনভাবে দর্শকদের সামনে নিয়ে আসার এই জায়গাটা একটু জানতে চাই। আসলে দর্শকদের একদম হৃদয়ে পৌঁছে যাওয়ার যে বিষয়টা, দর্শকের হৃদয়ে পৌঁছে যাওয়ার ব্যাপারটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু বোহেমিয়ান ঘোড়ার শুটিং জার্নি, প্রি প্রোডাকশন বা রিলিজ হওয়ার পরের যে পাবলিক রিয়াকশন, সব কিছু বলতে গেলে আমার এটা অবশ্যই বলা উচিত যে আমার জীবনের ওয়ান অফ দ্য গ্রেট বেস্ট প্রজেক্ট হচ্ছে বোহেমিয়ান ঘোড়া। কারণ এই প্রজেক্টটায় আমি আসলে অনেক নতুন কাজ করেছি, যেটা আগে কখনো সুযোগ হয় না। মোশাররফ করিমের সাথে আমার প্রথম কাজ, অমিতাভ রেজা চৌধুরীর সাথে আমার প্রথম ফিকশন, এত বড় ফিকশন, এবং আমাদের যিনি খসরু ভাই, আমি যার নাম শুনে বড় হয়েছি, কখনো চোখেও দেখিনি, তার সাথে তার ফ্রেমে পুরো ওয়েব সিরিজটা করা, এই তিনটা ব্যাপারটাই আমার জন্য একই সাথে যেমন প্রেশারের ছিল, কিন্তু একটা সার্টেন টাইম পর আমার মনে হয়েছে না, এটা আমার জন্য সবচেয়ে বড় অপরচুনিটিস, এবং এত আনন্দ নিয়ে আমি আসলে হয়তো কখনোই কাজ করতে পারিনি বা পারবো কিনা তাও জানি না। পুরো জার্নিটা আমাকে একটা প্রোডাকশন আলাদাভাবে উপহার অবশ্যই দিয়েছে, কিন্তু আমার জন্য একটা স্মৃতির গোডাউন হয়ে আছে, যে আমি যখনই মন খারাপ লাগে বা কিছু হয় আমি হয়তো ওই জায়গাটা ঘুরে আসলে আমার ভালো লাগে আসলে। এবার যদি মোশাররফ ভাইয়ের সাথে বললেন প্রথম কাজ, মোশাররফ ভাইকে তো আমরা তার অভিনয় সম্পর্কে সবাই জানি, আসলে কাছ থেকে আরও দেখার সুযোগ হয়েছে আপনার অভিনয়ের, তার যে চেঞ্জগুলো আসলে মুহূর্তের মধ্যে যে ক্যারেক্টারের যে চেঞ্জগুলো আসে, যেমন একসাথে সিরিয়াসনেসটা আবার একজন ফানি জায়গাটা, এবং দারুণভাবে তিনি জিনিসটা
তুলে ধরেন আসলে কাছ থেকে দেখেছেন মোশাররফ করিমকে, একজন মোশাররফ করিম সম্পর্কে যদি একটু আপনার কাছে জানতে চাই। মোশাররফ করিম সম্পর্কে আমি একটু জাস্ট ইন্ট্রো দিয়ে বলি। মোশাররফ ভাইয়ের সাথে আমার কোনোদিনই কাজ হয়নি। আমি ওনাকে সরাসরি প্রথম দেখি হচ্ছে 3 আগস্ট, আমরা যখন শিল্পীরা প্রতিবাদ করছিলাম ফার্ম গেটে ওইখানে। এরপরে তার সাথে আমার দেখা হয় রিডিংয়ে, এবং আমি পুরো শুটিং জুড়ে মোশাররফ ভাইকেই হয়তো বা এক্সপ্লোর করছি। আমার চরিত্রের সাথে সাথে আমি এই মানুষটার মধ্যে এতগুলো লেয়ার্স পাইছি যে উনি দুর্দান্ত অভিনেতা, এটা সারা দুনিয়া জানে। কিন্তু ওনার হিউমার সম্পর্কেও সবাই জানে। কিন্তু উনি যে একজন ফিলসফার, উনি যে একজন অসাধারণ কোয়ার্টিস্ট, এবং একজন মানুষ হিসেবে উনি যে কত উচ্চমার্গীয় একজন মানুষ, এই ব্যাপারটা আমাকে অনেক বেশি বিমোহিত করেছেন। মোশাররফ করিম যে জায়গা থেকে বিলং করেন, উনি সেই জায়গা থেকে এসে উনি আমাকে যেভাবে রিসিভ করেছেন এবং আমাকে উনি যতভাবে সম্মান দিয়েছেন, আমার মনে হয় আমার এই চরিত্রের যতটুকু আমি করতে পেরেছি, যতটুকু সফলতা, তার অর্ধেক মোশাররফ ভাইয়ের, অর্ধেক অমিতাভ রেজা চৌধুরীর। কারণ তারা আমাকে একটা খোলা মাঠ দিয়েছে, আমি সেখানে যা খুশি তাই করেছি। মোশাররফ ভাই আমাকে কখনোই, আমার 1 সেকেন্ডের জন্যও মনে হয় নাই তিনি আমাকে কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন কিংবা আমাকে অন্য কোনো দিকে ইন্ডিকেট করার চেষ্টা করছেন। বরঞ্চ উনি যখন দেখছেন যে আমি ওনার ইম্প্রোভাইজেশনের ইনস্ট্যান্ট রিয়াকশন দিচ্ছি, ওনার ভালো লাগলো, উনি বললো সেলিম এটা কর, এটা সুন্দর। ক্যারেক্টারের নাম ধরে আসলে হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমরা সবাই আসলে ক্যারেক্টারের নাম ধরেই থাকি। আমি ওনাকে ওস্তাদই ডাকতাম, উনি সেলিমই ডাকতেন, আবার সেটে ওনাকে আব্বাস ডাকতাম, আমাকে সেলিম ডাকতো। তো এই যে জার্নিটা, এই যে মিক্সিংটা, এবং ওনার সাথে কাজ করার পর আমার মনে হয় আমার স্বভাব চরিত্রে একটু পার্থক্য আসছে, যে আমি এখন হয়তো এরকম ভালো মানের কোয়ার্টিস্টই প্রত্যাশা করি, এবং এত ভালো কোয়ার্টিস্ট আমি আদৌ জীবনে পাবো কিনা আমি জানি না। তাণ্ডব নিয়ে জানতে চাই, রায়হান রাফির সঙ্গে কিভাবে আসলে এই প্রজেক্টটাতে আসলে জড়ানো, এই ধরনের ক্যারেক্টার আসলে কেমন এনজয় করেছেন এবং আপনার ক্যারিয়ারের জন্য আসলে কেমন ছিল আসলে সবকিছু মিলে, শাকিব খানের সাথে অভিনয়ের জায়গাটাও যদি একটু একই সাথে জানতে চাই। 3টা বিষয়। প্রথম বিষয় হচ্ছে রায়হান রাফি, সাকিব খান মেগাস্টার, এবং থার্ড আমি। এই প্রজেক্টের সাথে কিভাবে ইন হওয়া, আমাকে হচ্ছে এই প্রজেক্টের কাস্টিং ডিরেক্টরের মাধ্যমে একটা কল আসে, সে বলে এরকম একটা প্রজেক্ট আছে, ডিটেলস কিছুই বলেনি, কিন্তু যতটুকু আমাকে বলেছে আমার মনে হচ্ছে এই ধরনের প্রজেক্ট আমি করি না, মানে ও এই প্রজেক্টের ব্যাপারে কিছুই বলেন। দেন ও যখন আরেকটু বললো, আমার মনে হলো ঠিক আছে আমি তাহলে বসতে চাই, আমি যাই বসি। তো এভাবেই শুরু হয় আসলে। কিন্তু আই ওয়াজন্ট কনভিন্সড যে আসলেই এই জায়গাটা আমার থাকা উচিত কিনা, কারণ আমার চরিত্র সম্পর্কে ডিটেলসে কেউই কিছু বলছিল না, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আর কি ইম্পর্টেন্সটা বোঝানোর চেষ্টা করছিল। এভাবে করতে করতে একদিন আমি রায়হান রাফির সাথে সরাসরি মিটিংয়ে বসি, এবং তিনি আমাকে তার মতো করে গল্পটা বলেন বা বোঝান। তখন আমার মনে হলো যে না ঠিক আছে, আমি তো রায়হান রাফির সাথেও কাজ করতে চাই। তিনি নিঃসন্দেহে আমাদের দেশের এই মুহূর্তে একজন কমার্শিয়াল বেস্ট ডিরেক্টর, তো যেহেতু আমার তার সাথে কাজ শুরুই করতে হবে, তো ওয়াই নট স্টার্ট উইথ দিস প্রজেক্ট। এবং এই প্রজেক্টে এটা শুধুমাত্র রায়হান রাফির প্রজেক্টই না, একই সাথে আমাদের মেগাস্টার সাকিব খানের প্রজেক্ট। তো আমি তার সাথে একই স্ক্রিনে, একই গল্পে স্ক্রিন শেয়ার করতে পারবো। হ্যাঁ, আমি সাকিব ভাইকে দেখতে পারবো, আমি তার একটা সুযোগ, হ্যাঁ আমি তার পারফরমেন্স দেখতে পারবো। এটা তো একজন পারফর্মার হিসেবে আমার একটা বিশাল সৌভাগ্য। দ্যাটস হাউ আই গট ইনক্লুডেড ইন দিস প্রজেক্ট। এবং আমার শুটিং এক্সপিরিয়েন্স সাকিব ভাইয়ের সাথে, রায়হান রাফির সাথে অসাধারণ। আমি যদি শর্টকাটে বলি, সাকিব ভাই সম্পর্কে আমাদের সবার একটা ধারণা আছে, যেটা আমরা সবাই জানি, মুখে প্রচলিত কিংবা এরকম এরকম এরকম। এই ধারণাটা আমারও ছিল না, তা অনেকটা ছিল, অনেকটা ইন্ডাস্ট্রির ভেতরের গল্পটাও আমার কাছে জানা ছিল। কিন্তু আমি প্রথম দিন যখন প্রথম সিনটা করছি সাকিব ভাইয়ের সাথে, উনি সেটে, আমি ক্যামেরার সাথে দাঁড়ানো, আমি ওনার অ্যাক্টিং দেখে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই। আমি ভাবলাম যে আমি জানি সাকিব ভাই অভিনয় করবে, সাকিব ভাইয়ের মতো অভিনয় করবে, কিন্তু উনি যে একজন কমপ্লিট পিওর পারফর্মারের মতো অভিনয় করবে আমি এটা এক্সপেক্ট করিনি। এবং আমি বিশ্বাস করি সাকিব ভাই তার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট বা অ্যাক্টিং করেছেন তাণ্ডব সিনেমায়, অ্যান্ড আই এম ফরচুনেট টু উইটনেস ইট অন দ্য সেট। মানে পুরো টাইম জুড়ে আমি সাকিব ভাইয়ের সাথে 13 দিন শ্যুট করেছি। সাকিব ভাই আমাকে চেনে, সাকিব ভাই আমার পারফরমেন্স দেখেছে, অন সেট দেখেছে, মনিটরে দেখেছে, সবভাবেই দেখেছে। উনি আমার অন্যান্য প্রজেক্টের ব্যাপারেও জানে, এবং উনি আমার মনে হয়েছিল আমাকে পছন্দ করেছেন। রায়হান রাফিও আমার পারফরমেন্সের মাধ্যমেই হয়তো আমাকে পছন্দ করেছেন, বা পুরো সেট আমাকে যেভাবে রিসিভ করেছে। এবং ফাইনালি সিনেমাটা দেখার পর দর্শক যেভাবে রিয়াকশন দিচ্ছে, স্পেসটা খুবই কম, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট, ইম্প্যাক্টফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হয়তো হয়েছে বা হচ্ছে, যে কারণেই দর্শক মজাটা পাচ্ছে কিংবা আমাকে খুঁজে বের করছেন। তো আলহামদুলিল্লাহ ভাই, মানে আলহামদুলিল্লাহ। সাকিব খানের সাথে অভিনয়ের কথা বললেন, আসলে 13 দিন শ্যুট হয়েছে। জি, একটু যদি সাকিব খানের আপনার
কাজ নিয়ে যদি একটু জানতে চাই, তিনি কাজের ভিতরে যখন থাকেন আসলে সবকিছু ভুলেই যতটুকু শুনেছি ওই চরিত্রটা ধারণ করে এখন যে কাজগুলো করছেন সেটাকে ধারণ করতে চান তিনি। এই শাকিব খানকে তাণ্ডবে কেমন দেখলেন এই 13 দিনে? সাকিব ভাই মানে সাকিব ভাইয়ের ব্যাপারে বলতে গেলে না কেমন জানি একটা শিহরণ কাজ করে। একটা মানুষ একটা ইন্ডাস্ট্রিতে 26 বছর থেকে আছে, ওই হিসেবে আমি 6 বছরও বলতে পারি না। আসলে আমি ওনাকে নিয়ে কিছু বলতে যাওয়া এক ধরনের বেয়াদবি। এটাকে অনেকে মনে করতে পারেন যে আসলে উনি মেগাস্টার বলে আমি এইভাবে বলছি, অনেকভাবেই বলা যায়, কিন্তু আমার মনে হয় উনি যতটুকু ডিজার্ভ করে আমরা আসলে তাকে ততটুকু দিতে পারছি না। এবং সাকিব ভাই নিঃসন্দেহে একজন নায়ক, সেরা নায়ক, আমাদের সুপারস্টার, বাট উনি যে একজন অসাধারণ অভিনেতা এই জায়গাটা এক্সপ্লোর করা বাকি। শেষ দৃশ্য যেটা আপনার সাথে শাকিব ভাইয়ের আমরা পর্দায় দেখেছি আসলে এটা আসলে কয় টেকে হয়েছিল বা ওই দৃশ্যের কোনো মজার স্মৃতি আছে কিনা, বা শাকিব ভাইয়ের সঙ্গে একদম তো ফেস টু ফেস একদম সামনাসামনি একসঙ্গে করেছেন কাজটা, আসলে ওইটা নিয়ে একটু জানতে চাই। আমার কয়টা টেক দিতে হয়েছে, আমি ওভারঅল পুরো সিনেমাটা করতে যে আমার হয়তো দুইটা সিনে, একটা সিনে 2বার টেক দিতে হয়েছে আর একটা সিনে 3বার টেক দিতে হয়েছে, কারণ আমি যে ব্রিফ পেয়েছি আমি ব্রিফ অনুযায়ী অ্যাক্টিং করেছি এবং সে ওটা দেখার পর আরও কারেকশনস দিয়েছে, আমি ওই থ্রুতে অ্যাক্টিংটা করেছি। আর সাকিব ভাইয়ের আসলে কখনোই খুব বেশি টেক দিতে হয় না, বা আমি কখনোই ওনাকে ওই রকম টেকনিক্যাল ডিফিকাল্টিস ছাড়া সেকেন্ড টেক দেওয়ার প্রয়োজন পড়তে দেখি নাই। আর আমার স্পেসটা আসলে আমি এমন একটা জোনে কাজ করেছি, যখন সেটে সাকিব খান আছেন সেই একই সেটে আমিও আছি, খুব স্বাভাবিকভাবেই আমি অনেক ধরনের লোড নিয়ে করেছি, তো কখনো বেশি টেক দেওয়ার প্রয়োজন পড়ে নাই মনে হয় আমার। আসলে অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে হয়তো দর্শক এখন আপনাকে নিয়ে খুব উচ্ছ্বাস দেখাচ্ছে বা আপনার অভিনয়ের প্রসঙ্গ তুলে হয়তো আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়া, আপনাকে নিয়েও নানা আলোচনা হচ্ছে আসলে, কিন্তু আপনার জার্নিটা তো আরও আগের। আর যদি বলি অভিনেতা হিসেবে আপনি দুর্দান্ত, আবার যদি বলি হিরো হিসেবে সেই জায়গাটাও আপনি দুর্দান্ত করেছেন। আপনার প্রথম চলচ্চিত্র ইতিচিত্রা দিয়েও সেই সাপটা আসলে রেখেছেন ইন্ডাস্ট্রিতে। যে একটু যদি জানতে চাই অভিনয়ের বিষয়ে, আসলে হিরো অভিনেতা বা চরিত্র অভিনেতা যেটাই বলি না কেন, কোনো ডিফারেন্স পান কিনা আপনিও আপনার জায়গা থেকে, এবং জার্নিটা নিয়ে যদি একটু ছোট করে জানতে চাই আসলে অভিনয়ের সাথে যুক্ত হওয়া বিষয়টা। আমি থিয়েটার শুরু করি 2013-তে, মিডিয়াতে ঢুকবো বা কাজ করবো এই আশা থেকেই থিয়েটারে যাওয়া, কিন্তু থিয়েটারে ঢোকার পর ওখানকার অভিনয় বা ওই কাজের প্রেমে পড়ে যাই, তখন আবার মিডিয়া ভুলে গিয়েছিলাম, মাঝে মাঝে টুকটাক কাজ করা হতো যখন ডাকতো কাজ করতাম। তো আসলে আমরা সবাই একটা গল্পই সার্ভ করি, গল্পটাকে প্রাণ দেওয়ার চেষ্টা করি যে যার পারফরমেন্স দিয়ে, কখনো চরিত্র হয়ে কখনো নানান ওয়েতে। এখন যিনি হিরো তিনি কি চরিত্র করছেন না? তিনিও তো একটা ক্যারেক্টার, তাকেও তো অ্যাক্টিংটা করতে হচ্ছে, তো তিনিও তো চরিত্রাভিনেতা। বেশ কিছু কাজ দেখেছি আপনার যেগুলো দর্শক খুব ভালো প্রশংসা করেছে বা সমালোচনা করেছে, সব কিছু মিলে যদি বলি। রং কাজটাও আমরা দেখেছি, যে জুলাই পরবর্তী যে ঘটনা সেটাও দেখেছি। আসলে রঙের গল্পটা যদি একটু সুন্দর করে মানে ছোট করে জানতে চাই, রংটা তো দারুণভাবে দর্শক এগুলো প্রশংসা করছিল, আপনারও ভিন্ন ধারার একটা কাজ, এটা যদি একটু জানতে চাই। রং হচ্ছে বেসিক্যালি একটা নাটক যেটা আমরা জুলাইয়ের পরপরই করেছি। এটা আসলে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা রং মিস্ত্রির পার্সপেক্টিভে গল্পটা দেখা বা বলার চেষ্টা করা হয়েছে। এই গল্পটা, এই কাজটার ইম্প্যাক্টটা, এই কাজটা এখনও রিলিজ হয়নি। আপনি একটা মালা গাঁথতে গেলে আপনি আসলে একটা বিন্দু দিয়ে তো মালা হয় না, অনেক কিছু মিলেই একটা মালা হয়। তো এই কাজের বিশেষত্ব হচ্ছে এর গল্প, দেখার চোখ, প্রত্যেকটা পেশা শ্রেণী যে এই আন্দোলনের পার্ট সেটা একটা ছোট অংশ হয়তোবা, কিন্তু এই কাজটা যখন বের হবে আমার বিশ্বাস দর্শক পছন্দ করবেন, দর্শকের ভালো লাগবে। আসলে ইতিচিত্রে রিলিজের পর দেখেছিলাম যে দর্শক আপনাকে খুব চকলেট বয় বা রোমান্টিক বয় হিসেবে বেশি আখ্যা দিচ্ছিল, এবং সেইভাবেই আপনাকে তুলে ধরা হয়েছিল। আসলে সাহসী দৃশ্য যদি বলি সেটাও দর্শক দেখেছে প্রথম চলচ্চিত্রে। আসলে ইভন আসলে কতটুকু রোমান্টিক? আমি ভীষণ রোমান্টিক, মানে আমি অনেক বেশি মাত্রায় রোমান্টিক, কিন্তু এই ব্যাপারটা আসলে আমি বুঝতে দেই না, কেউ বোঝেও না, এবং না বোঝাটা উত্তম। আমি কিছু অভিনয় শিল্পীর নাম বলবো, তাদের সম্পর্কে আপনার একান্ত আপনার মতামত যেটা, বা তাদের সম্পর্কে কি বলতে চান সেটা একটু আপনার কাছে জাস্ট একটু জানতে চাইবো। শুরুতে যদি জানতে চাই মোশাররফ করিম। ওস্তাদ, উনি আমার ওস্তাদ। মানে সেলিম ক্যারেক্টারটা থেকে এখানে বেরোতে পারেননি নাকি? সেলিম ক্যারেক্টারের ওস্তাদ তো আব্বাস, কিন্তু মোশাররফ করিম ইভানের ওস্তাদ। একটু যদি একটু এক্সপ্লেইন যদি আমরা একটু জানতে চাই। আমি নিঃসন্দেহে মোশাররফ করিমের মতো এত ভালো অভিনেতা হতে চাই, পারবো কিনা সেটা আসলে সময় বলে দিবে, আমার চেষ্টা বা সবকিছু মিলেই। এবং তার চেয়েও বেশি আমি তার মতো একজন ভালো মানুষ হতে চাই। তিনি যেভাবে ভাবেন, দেখেন, বোঝেন এবং যত সহজভাবে সবকিছু ডিল করেন, এটা অসাধারণ। মানে এটা আমার হয়তো আজীবন চেষ্টা লাগবে ওই জায়গাটায় পৌঁছাতে, বাট আমি চাই। চঞ্চল চৌধুরী দক্ষ অভিনেতা, এতটুকুই। উনি যথেষ্ট ভালো অভিনেতা, সবাই জানেন। শাকিব খান, দ্য আলটিমেট সুপারস্টার অফ আওয়ার সাবকন্টিনেন্ট আই ফিল। মানে শুধু বাংলায় না,
মানে এই কথাটা একটু কন্ট্রাডিক্ট করবে। আমরা আসলে সাকিব খানকে অনেকেই অনেক ধরনের অ্যাঙ্গেলে দেখি বা জানি, কিন্তু শাহরুখ খানকে তো সবাই ভালোবাসি। কিন্তু ভাই শাহরুখ খান আমার দেশের না ভাই, শাহরুখ খান আমার মানুষ না ভাই। আমি শাহরুখ খানের অনেক বড় ভক্ত, কিন্তু সাকিব ভাই আমার ভাই, উনি আমার ইন্ডাস্ট্রির, উনি আসলে আমাদের বট গাছ। আফরান নিশো, উনি বেশ ভালো পারফর্মার। আরিফিন শুভ, হি ইউজ টু বি মাই মেল ক্রাশ অ্যান্ড হি লুকস ভেরি গুড। মেল ক্রাশ হওয়ার কারণ কি যদি একটু জানতে চাই? ছেলেদের সম্ভবত ফিমেল ক্রাশটাই সবাই বলে থাকে আসলে, আমার ক্রাশ বলতে মেয়ে, ছেলেদের মেয়ে, মেয়েদেরকে ছেলে বোঝে। আপনি একজন ছেলে হয়ে একজন ছেলেকে আসলে ক্রাশ হিসেবে সম্বোধন করছেন কেন আসলে? দেখেন, মানে আপনি আপনার পছন্দের হিরো আছে না? হ্যাঁ আছে না? আপনি তার মতো একটা জামা পরতে চান না? আপনি তার মতো একটা স্টাইল করে কথা বলতে চান না? এই যে ভালো লাগাটা, তার মতো হতে চাওয়ার যে ব্যাপারটা, এটাই তো ক্রাশ, আর কি। সর্বশেষ সিয়াম আহমেদ, সে আমার দেখা বাংলাদেশের মধ্যে অন্য যে কোনো শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি কর্পোরেট অ্যান্ড স্মার্ট গায়। এই তো গেল ছেলেদের কথা। এবার যদি একটু অভিনেত্রীদের জায়গায় যদি একটু জানতে চাই, প্রথমে জয়া আহসান। শি ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। লাইক আমি অবশ্যই তার সাথে কাজ করতে চাই, কিন্তু আমি চাই তাকে আমাদের দেশে আরও অনেক ভালোভাবে ইউটিলাইজ করা হোক, তার মানের স্টোরিজ দেওয়া হোক, ওই মানের ডিরেক্টররা তাকে ওই স্পেসটা দিক, সে অনেক কিছু দিতে পারে আমাদের। অপি করিম, আই লাভ হার, আই জাস্ট লাভ হার। লাইক ইস, আমি যদি তার সাথে একটা কাজ করতে পারি। অপি করিম যদি প্রোগ্রামটা দেখেন আসলে জি, কি বলবেন তার উদ্দেশ্যে? হ্যালো আপু, আপনি আমার ভীষণ পছন্দের, বলা কঠিন, আপনি আমার ভীষণ পছন্দের। আপনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হবে কিনা আমি জানি না, তবে যদি কোথাও দেখি বা জানি যে আপনি আছেন, আমি নিঃসন্দেহে দৌড়ে যাব। প্লিজ আমার সাথে এক মিনিট কথা বলবেন প্লিজ। অপি আপু কিছুদিন আগে বলেছিলেন প্রেস কনফারেন্সে, এই প্রজন্মের ছেলেরা নাকি তাকে খুব একটা চেনে না, তিনি সেটা উপলব্ধি করে আসলে, বা তিনি নাকি অনেক আগের শিল্পী বা আগের প্রজন্ম যদি বলি 90s বা তার পরবর্তী সেই ফিল্ডটা করে, কিন্তু এই প্রজন্মে যে কত দর্শক বা বলবো যে তার তাকে পছন্দ করে আসলে, তার হাসি, তার অভিব্যক্তি, তার অভিনয়, ক্রাশের যে জায়গাটা আসলে পারফেক্ট ডেফিনেশন যদি বলি, শি ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে এই জায়গাটা কি আপনি কি বলতে চান আসলে? এই প্রজন্মের মানুষজন তাকে চেনে না, তাহলে আসলে আমি কোন প্রজন্ম থেকে বিলং করি এটা আমার একটু জানা দরকার। মজা করে বলেছি কিনা জানি না, ঠিক আছে, কিন্তু উনি না দাঁড়ালেই আর্ট হয়ে যায়, তো প্রজন্ম লাগবে না। আপনি অপি করিমকে এনে দাঁড় করিয়ে দিবেন এবং তার সামনে আপনি 1000 মানুষ দাঁড়া করাবেন, আমার বিশ্বাস তারা তাকে ফলো করা শুরু করবে। শি ইজ দ্যাট ম্যাজিক। তো অপি করিমের বেলায় আসলে ওনার ব্যাপারে যে কোনো ধরনের বিশেষণ বলাটাও অহেতুক, মানে উনি সবকিছু। একটা জিনিস যদি অপি করিমের ভিতর থেকে নিতে চাই, কোনটা নিতে চাইবেন? ওনার অভিনয় দক্ষতা মার্ভেলাস। এবার যদি একটু জানতে, রুনা খান। হ্যাঁ, রুনা আপা নিশ্চয়ই এই প্রোগ্রামটা দেখছেন না? রুনা আপা আমারও খুব পছন্দের। হ্যাঁ, রুনা আপার সাথে আমার প্রথম কাজ হয়েছে একটি না বলা গল্পে। উনি যে চরিত্রটা করেছিলেন, আমি উনি মায়ের চরিত্র করেছিলেন, ছেলে চরিত্র করেছিলেন, এখানে আবার কাজ হয়েছে। এবং রুনা আপা সম্পর্কে অমিতাভ ভাই অনসেট একটা কথা বলেছিলেন যে আপনি রুনা, তুমি আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট। আমি তখনও ব্যাপারটা না মানে বুঝতে পারিনি, এবং আমি বোহেমিয়ান ঘোড়া দেখার পর আমি তাকে নক করে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি, সরি আপু, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু আমি এখন জানি যে আপনি আসলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট। মন্দিরা চক্রবর্তী, শি ইজ বিউটিফুল। অপু বিশ্বাস, তিনি আমাদের অনেক একটা লম্বা সময় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়ে গেছেন নিঃসন্দেহে, তো সেই জায়গা থেকে অনেক দক্ষ। বুবলি, শি ইজ ডুইং ট্রিমেন্ডাস জব। লাইক আপনি দেয়ালের দেশে সে নাই, কিন্তু তারপরও সে যা করেছেন, এবং হয় কি আসলে আমরা তো দিন শেষে আর্টিস্ট, আমাদেরকে গল্প দিলে আমি গল্পের মতো সাজি। আমার বিশ্বাস যে বুবলিকে নিয়ে যদি চেষ্টা করা হয়, বা উনি তো চেষ্টা করেন না, উনি যথেষ্ট ছাপ রাখছেন, কিন্তু তার কাছ থেকে আমরা আরো অনেক ভালো কিছু পেতে পারি। সর্বশেষ আপনার প্রথম সিনেমার নায়িকা ঋতু। ঋতু আমার ইতিচিত্রার নায়িকা। ও কাজ করছে ইন্ডাস্ট্রিতে, এখনো কাজ করছে, টুকটাক কাজ করছে। আমি বিশ্বাস করি ও কাজ করতে করতে আরো শিখবে, এবং একটা সময় হয়তো ও যে জায়গাটা চাচ্ছে সেই জায়গাটা পৌঁছে যাবে, ভালো করবে ইনশাআল্লাহ। ইভান ভাই, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা, শেষ করার আগে আপনি খুব ভালো গান করেন জানি, আপনার কণ্ঠে খুব মিষ্টি একটা গান শুনবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে চাই। দর্শক, আড্ডার ছলে কখন যে সময়টা একেবারেই শেষ হয়ে গিয়েছে এটা বুঝতেই পারিনি, তবুও শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে নতুন কোনো তারার সঙ্গে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন নিউজ 24-এর সঙ্গে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে, আমরা সবাই রাজা।